আমরা এই গভর্নমেন্টকে এই ভোটটাকে স্বাগত জানাচ্ছি, বিকজ আগের সরকারটা দেশ চালাতে পারছিল না, ইউনুস গভর্নমেন্ট। এবং আমরা মনে করি এই আগের সরকার কন্টিনিউ করলে দেশে উগ্র জঙ্গিবাদ টেক ওভার করতে পারত। মব এক ধরনের জঙ্গিবাদ, যেটা র্যামনেন্ট ছিল, সরকারি পৃষ্ঠপোষকতায় মব ছিল। অর্থনীতি, যদিও আপনি বললেন আহসান মঞ্জুর সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং উনি অত্যন্ত দক্ষ মানুষ এবং তার কিছু দক্ষতা ছিল। তিনি রিজার্ভটা ধরে রাখতে পেরেছিলেন, দেশটাকে দেউলিয়া হতে যাননি। যদিও রিজার্ভ নিয়ে একটা কনফিউশন আসছে যে আমাদের সকল ডেপ্ট দিয়ে দেওয়ার পর আমাদের রিজার্ভ কি 15 বিলিয়ন নাকি অ্যাকচুয়ালি 29 বিলিয়ন, হোয়াট এভার। যে পর্যায়ে আওয়ামী লীগ রেখে গিয়েছিল সেই পর্যায়ে আরেকটু খারাপ হলে দেশ দেউলিয়া হয়ে যেত, সেটা কিন্তু আহসান মঞ্জুর সাহেব সহ সবাই ঠেকিয়েছে। অর্থ মন্ত্রণালয়টা বিগত 2 বছর আমি মনে করি যে টিম ছিল, তারা ভালো কাজ করেছে। এবং ওই উপদেষ্টা পরিষদেও অনেক অর্থমন্ত্রী মানে অর্থনীতিবিদ ছিলেন। এখন ক্যাবিনেট তো অবশ্যই, যিনি প্রাইম মিনিস্টার হবে তার অ্যাবসলিউট প্রিভিলেজ, তিনি যাকে ইচ্ছা তাকে ক্যাবিনেট করবেন, আর সব লাইবিলিটি কিন্তু তার কালেকটিভ। এমন না যে একজন মন্ত্রী খারাপ করলে শুধু তার লাইবিলিটি, একজন মন্ত্রী খারাপের কারণে ওটা প্রাইম মিনিস্টারের লাইবিলিটি। কালেকটিভ মিনিস্টার রেসপন্সিবিলিটি আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে। আর যদিও আমরা ওয়েস্টমিনিস্টার ফরম্যাট ফলো করি, কিন্তু একটা জায়গায় আমাদের এখানে ওয়াশিংটন মডেল, যখনই নতুন সরকার আসে কি পোস্টগুলো আগের সরকার থাকে না, নতুন সরকার নিয়ে নেয়। কারণ পুলিশের আইজি, যেহেতু আমরা প্রতিষ্ঠান করতে পারিনি, এগুলো পলিটিক্যাল চয়েসই, পুলিশের আইজি, আর্মি চিফ বা অন্য সব পদ যেটাই আসবে এখন থেকে সবই বিএনপিরই হবে, এটা খুব স্বাভাবিক। যোগ্য লোককে দিলে আমি মনে করি কোনো অসুবিধা হবে না। বিগত 7 থেকে 10 দিনের আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং, জনাব তারেক জিয়া মোটামুটি সহনশীলতার সাথে দেশ চালানোর চেষ্টা করছেন। তার অনেক হন্টেড মেমোরি থাকা স্বাভাবিক। তার মা মারা গেছেন, তার মা 2 বছর জেলে ছিলেন, তিনি 17 বছর নির্বাসিত ছিলেন, তার ভাই মারা গেছে। কিন্তু আমার মনে হচ্ছে তিনি প্রতিহিংসা পরায়ণ হতে চাচ্ছেন না। তবে রাজনীতি খুব নিষ্ঠুর খেলা, ওনাকে অনেকগুলো কম্ব্যাটিং ফিলোসফি থিওরির মধ্যে খুব দ্রুত যেতে হবে। হ্যাঁ, তার মধ্যে রাষ্ট্রপতি ইস্যু নিয়ে একটা ইস্যু আসবে, মহামান্যকে উনি রাখবেন নাকি মহামান্যকে সরিয়ে দিবেন। মহামান্যর মেয়াদ আছে আরও মনে হয় 2 বছর বা 2.5 বছর। মহামান্যকে রাখলে সেখানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে কোনো মহামান্যর কোনো ক্ষতি করার ক্ষমতা নেই, উনি জাস্ট ফিতা কাটবেন। এর বাইরে তার সংবিধানে অনেক কিছু থাকলেও বাস্তব ক্ষমতা নাই। আবার উনি এই ডেমোক্রেটিক ট্রানজিশনে হেল্প করেছে। সেনাপ্রধান, সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি ওরা ভোট চাচ্ছিল। বিগত সরকার প্রথম দিকে ভোট চাচ্ছিল না, পরের দিকে বাধ্য হয়ে ভোট চেয়েছে। এই ওরা বাধ্য হলো, সেখানে মহামান্য রাষ্ট্রপতি, সেনাপ্রধান, বিএনপি এবং রাজনৈতিক দলগুলোর একটা হিউজ প্রেশার ছিল। তো সেদিক থেকে উনি কন্টিনিউ করলে কোনো ক্ষতি নেই, এটা নজির আছে। ইয়াজউদ্দিন সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আমার বাবার কলিগ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত নামকরা শিক্ষক নেতা ছিলেন। কিন্তু উনি কিন্তু পলিটিক্যালি একটা বিষয়ে ফেইল্ড হয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে উনি নিজেই কেয়ারটেকার গভর্নমেন্টের হেড হয়ে গিয়েছিলেন এবং 111 হওয়ার পিছনে তার ভূমিকা আছে। তার প্রেস সচিব সেই সময় ছিল মোখলেসুর সাহেব। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে মোখলেস সাহেবকে আর্মিরা গিয়ে চর মেরেছিল, পত্রিকায় দেখেছি, যাই না। তো উনি কিন্তু পলিটিক্যালি হ্যান্ডেল করতে পারেন নাই এবং 111-এ 2 বছর উনি ছিলেন। 111 চলে যাওয়ার পরে আওয়ামী লীগ আসার পরে ইস্যুটা আসলো যে ওনাকে রাষ্ট্রপতি রাখা হবে কি হবে না। তবে আওয়ামী লীগ কিন্তু তার টেনুরটা তাকে রেখেছিল। এই পদটা খুব গুরুত্বপূর্ণ, পদের একটা ব্যালেন্সিং ফ্যাক্টর থাকে যে ক্রাইসিস হলে পদটা ইউজ করা হবে। তো আমি মনে করি এই বিষয়গুলোতে জনাব তারেক জিয়া সর্বোচ্চ উদারতা দিয়ে দেখবেন। আরেকটি বড় বিষয় তার সামনে অর্গানিক্যালিও আসবে, লিগালিও আসবে। আওয়ামী লীগের কী হবে, আওয়ামী লীগের কী হবে, এই ইস্যু হ্যান্ডেল করা খুবই কঠিন। উনি ফর্মালি বলতে পারবেন না আওয়ামী লীগ ফেরত আসুক, আবার আওয়ামী লীগ ফেরত আসলে উনি ফর্মালি বাধা দিতে পারবেন না, বিকজ সেটা কিছুটা অ্যান্টি ডেমোক্রেটিক কাজ হয়ে যাবে। এই দুটোর মধ্যে একটা এক্সিকিউটিভ অর্ডার আছে, একটা এক্সিকিউটিভ অর্ডার আছে, সেটাকে যদি উনি বাতিল করে দেন তাহলে মানে আমরা জামায়াত ইসলামের ক্ষেত্রে যে কেসটা দেখলাম যে এক্সিকিউটিভ অর্ডারে জামাত নিষিদ্ধ, কিন্তু অভ্যুত্থানের পরে সেই অর্ডার আছে কি নেই, তোলা হলো কি না কেউ জানে না। জামাত দেখা গেল লাইমলাইটে। কখনো কখনো আইনগুলো পেপার ল হয়ে থাকে, এটার কোনো ইমপ্লিকেশনস থাকে না। ঢাকা ভার্সিটিতে এখনও একটা আইন আছে, জানি না বাতিল হয়েছে কিনা, ছিল যে কোনো মেয়ে ছাত্রী হোস্টেলের বাইরে দেখা করলে একজন মহিলা প্রভোস্টের সামনে বসে দেখা করতে হবে। এটা এখনও কাগজে কলমে আইন, কিন্তু এটা কোনো বাস্তবায়ন নেই। সো আওয়ামী লীগ অলরেডি 35টা অফিস খুলেছে, আস্তে আস্তে অফিসগুলো খুলবে। এখানে বড় সমস্যা হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে, এখন বড় আকারে ফিরে আসবে, এটা তো বিএনপি চাওয়ার কোনো কারণ নাই। কেউ তো আর ফ্র্যাঙ্কেনস্টাইন ডেকে নিয়ে আসবে না, খাল কেটে হাঙর নিয়ে আসবে না, আবার একেবারেই খুলতে দিবে না, ডেমোক্রেটিক স্পেস দিবে না, সেইটা মনে হয় কখনোই তারেক জিয়া চাচ্ছেন না। আবার উনি এটা চাইলেও ছাত্ররা কি করবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কী করবে, জগন্নাথ ইউনিভার্সিটি কী করবে, জাহাঙ্গীরনগর কী করবে, সব তো শিবিরের দখলে। প্র্যাকটিক্যালি ঢাকা শহর তো বিএনপির দখলে নাই। এটা হ্যান্ডেল করা খুব টাফ হবে ওনার জন্য। তো
তবে আমি মনে করি এখন পর্যন্ত উনি শান্তশিষ্টভাবে সকলের সাথে আলাপ করে অত্যন্ত ম্যাচুরভাবে হ্যান্ডেল করছেন। আওয়ামী লীগের ফিরে আসা ওই যে এক্সিকিউটিভ অর্ডারটা ছিল বিগত সময়ের, ওইটাকে বাতিল করে দেয়া, অথবা ওই এক্সিকিউটিভ অর্ডারটা যে অর্ডিন্যান্সের ভিত্তিতে হয়েছে, আমি সেটা একটু স্টাডি করতে হবে, ওই অর্ডিন্যান্স যদি পার্লামেন্টে পাস না হয় তাহলে অটোমেটিক এক্সিকিউটিভ অর্ডারটাও বাতিল হয়ে যাবে। তবে বহুদলীয় গণতন্ত্রে আমি মনে করি সকল দল মাঠে থাকার যৌক্তিকতা আছে। জামাতকে ব্যান করতে গিয়েই তো আওয়ামী লীগ সব কেচে গন্ডুস করে ফেলেছে। আপনার দিক থেকে, আওয়ামী লীগের দিক থেকে এখন করণীয় কি, যদি আপনার কাছে আমি জানতে চাই যে তারা তো গত 18 মাসে আসলে সোশ্যাল মিডিয়াতে কিছু কেউ হুঙ্কার টুঙ্কার দেওয়া ছাড়া তেমন কিছু করতে পারেনি, এবং খুবই আনইউজুয়াল যে আওয়ামী লীগ একেবারেই একটা স্টেটমেন্টও পর্যন্ত করে না। শেখ হাসিনা কারোর সঙ্গে কথা বলেন, সেগুলো সোশ্যাল মিডিয়াতে আছে, কোনটা এআই দিয়ে করার, কোনটা জেনুইন সেটাও বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। আমি মনে করি আওয়ামী লীগ বিগত যে ভোটটি হলো 12ই ফেব্রুয়ারি, এটাতে অংশগ্রহণ করেছে। এটাতে অংশগ্রহণ করে আওয়ামী লীগ কিন্তু চলমান ট্রানজিশনকে স্বাগত জানিয়েছে, এবং অনেক কিছু এই অংশগ্রহণের মাধ্যমেই তারা মেনে নিয়েছে। ভোটটাকে মেনে নিয়েছে, আন্দোলনটাকে মেনে নিয়েছে, ইন্টারিম গভর্নমেন্টকে মেনে নিয়েছে, নিজের দোষটাও ইনডাইরেক্টলি তারা মেনে নিয়েছে। আওয়ামী লীগের একজন মুখপাত্র দরকার, যিনি অ্যাকসেপ্টেবল, যার হাতে রক্ত নাই, যার হাতে দুর্নীতি নাই, যিনি কথা বললে সবার মধ্যে ঘৃণার উদ্বেগ হবে না, এমন একজন দুজন ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে পজিটিভ রাজনীতি করতে হবে, এবং আওয়ামী লীগকে বিএনপি জামাতের সাথে আলোচনা করতে হবে যে দেশের গঠনে তারা কী কী ভূমিকা রাখবে, কী কী নেগেটিভ কাজ করবে না, এরকম একটা কমিটমেন্ট নিতে হবে দেশ গঠনে, যে এতদিন কেউ আন্দোলন করবে না, সহযোগিতা করবে সরকারকে। তো সেরকম একটি ট্রাইপার্টি, কত বছরের পরিকল্পনা নিতে হবে তাকে? আমি এটা রাজনীতি খুবই খুবই বলা মুশকিল, কারণ এটা শুধু নিজের উপর নির্ভর করে না, অন্যের উপরও নির্ভর করে। বর্তমান সরকার যতই চেষ্টা করুক, বাংলাদেশের বাস্তবতা হলো এদেশে কোনো সরকার এদেশের মানুষকে হ্যাপি রাখতে পারবে না, শেষ করে দিচ্ছি। সো যখনই মানুষ আনহ্যাপি হবে, তার অপোজিশনগুলো এটা সুযোগ নেবে। তো সরকারও উচিত কারা কারা তার অপোজিশনে যাবে তাদের সাথে সুসম্পর্ক রাখা, যেন অন্যায়ের সুযোগগুলো তারা নিতে না পারে। তো অপোজিশনকে হ্যান্ডেল করাই তো রাজনীতিবিদের সর্বোচ্চ স্কিল। সেটা জনাব তারেক জি এখন চাইলে করতে পারবেন, সে প্রেক্ষাপট তার তৈরি হয়েছে। তিনি সেটা করবেন কিনা ইউট টু সি। মিস্টার মোস্তাফিজুর রহমান বাবুল। না, বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আপনার সাম্প্রতিককালে কিছু ইতিবাচক পরিবর্তন আছে আর কি আপনার আমাদের রাজনীতির কালচারে। যেমন ধরুন আপনার নির্বাচনটা হয়ে গেল, নির্বাচন হয়ে যাওয়ার পরে শপথ গ্রহণের আগে জনাব তারেক রহমান উনি কিন্তু আপনার জামাত নেতার বাসায় উনি গেলেন। উনি আপনার এনসিপি নেতা নাহিদ ইসলামের বাসায়, ইসলামী আন্দোলনের নেতার বাসায় গেলেন, ইসলামী আন্দোলনের নেতা ওনার বাসায় উনি গেলেন। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এর আগে কখনই আপনার এই রেওয়াজ কিন্তু ছিল না। তো এখন আপনার যে আলোচনাগুলো আপনার ইতিমধ্যে আপনি করলেন, তো জনাব তারেক রহমানকে আপনার ওনার কিন্তু ফেল করার কোনো সুযোগ নেই। মানে বর্তমান সরকারেরও কোনো ফেল করার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার ফেল করে যাওয়া মানে, তারেক রহমান ফেল করে যাওয়া মানে হচ্ছে বাংলাদেশ কিন্তু ফেল করে যাবে আর কি।